দেশের স্বাধীনতায় কার অবদান সবচেয়ে বেশি, নাকি বাস্তবেও নেতাজি আর গান্ধীজির মধ্যেও বিরোধিতা ছিল? আর এটাও সত্য যে নেতাজি নিজেও গান্ধীজির ভক্ত ছিলেন। হ্যালো ভিউয়ার্স, যতদিন ভারতের স্বাধীনতার প্রসঙ্গ আসবে ততদিন হয়তো এই বিতর্ক চলতে থাকবে যে দেশের স্বাধীনতায় কার অবদান সবচেয়ে বেশি, নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি মহাত্মা গান্ধী। এখানে আর একটা প্রশ্ন আসে যে এই দুজনের অবদান নিয়ে বিরোধ কি শুধুই তাদের অনুরাগীদের মধ্যে, নাকি বাস্তবেও নেতাজি আর গান্ধীজির মধ্যেও বিরোধিতা ছিল? আসুন জানা যাক আসল কোন সত্য লুকিয়ে আছে ইতিহাসে। যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই লাইক করে দেবেন। এটা তো অনেকেরই জানা যে নেতাজি তার বিপ্লব জীবনে একটা সময়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলে ছিলেন। আর এটাও সত্য যে নেতাজি নিজেও গান্ধীজির ভক্ত ছিলেন। পণ্ডিত নেহেরুর সাথেও ভালো বন্ধুত্ব ছিল। পণ্ডিত নেহেরুর সাথে এই বন্ধুত্ব ছিল 1938 সাল পর্যন্ত। 1938 সালে নেতাজি কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে গান্ধীজি আর নেতাজির মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এই দূরত্ব আরও বেড়ে যায় যখন গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেন চৌরিচৌরা ঘটনার জন্য। বেসিক্যালি দুজনের মতাদর্শের একটা পার্থক্য ছিল। গান্ধীজি অহিংসবাদী ছিলেন আর নেতাজি ঠিক তার উল্টো। নেতাজি মনে করতেন যে স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, কারোর থেকে পাওয়ার আশা না করাই ভালো। গান্ধীজি যেখানে রাজত্বের দাবি করেছিলেন ব্রিটিশদের থেকে, সেখানে নেতাজি চেয়েছিলেন পূর্ণ স্বরাজ। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন সেই পরিস্থিতিকে নেতাজি সুযোগ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন ভারত থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য। কিন্তু গান্ধীজি নৈতিকতার জন্য সেই সুযোগ নিতে চাননি, কারণ গান্ধীজির মনে হয়েছিল যুদ্ধে বিপন্ন ব্রিটিশদের বিরুদ্ধে সেই মুহূর্তে আন্দোলন করাটা ঠিক হবে না। এবার আসা যাক সেই চিরন্তন বিতর্কে, কার অবদান বেশি, নেতাজি না গান্ধীজি? এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে 1947 সালে ব্রিটিশরা ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য কেন রাজি হয়েছিল। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর নেতাজি বুঝেছিলেন এটাই সুযোগ অ্যাক্সিস পাওয়ার জার্মানি বা জাপানের সাহায্য নিয়ে ভারতে শাসনরত ব্রিটিশ রাজের ওপর আক্রমণ করার। যে কারণে ইংল্যান্ড আর ইউএসএর নেতৃত্বে থাকা মিত্রশক্তি নেতাজি সুভাষ আর আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের ওয়ার ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ সরকার রেড ফোর্টে নেতাজির বানানো আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অফিসারদের ট্রায়াল সেশন শুরু করে। আর এই ঘটনায় নেতাজি আর আইএনএর তৈরি করা অগ্নিস্ফুলিঙ্গ সারা দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করে। 1946 সালের ফেব্রুয়ারি মাসে রয়্যাল ইন্ডিয়ান নেভির 78টা জাহাজে কর্মরত 20,000 ভারতীয় সৈন্য বিদ্রোহ ঘোষণা করে দেয় ব্রিটিশদের বিরুদ্ধে। তারা নেতাজি সুভাষের ছবি নিয়ে বম্বে আর করাচি বন্দরে ব্রিটিশ অফিসারদের ঘেরাও করে আর ব্রিটিশ অফিসারদের দিয়ে জয় হিন্দ আর আইএনএর অন্যান্য স্লোগান বলতে বাধ্য করে। রয়্যাল ইন্ডিয়ান নেভিতে শুরু হওয়া এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স আর রয়্যাল ইন্ডিয়ান আর্মির জব্বলপুর ইউনিটে। ইতিহাসের এই অধ্যায় নিয়ে বেশি লেখা না হলেও এই বিদ্রোহকে ইন্ডিয়ান নাভাল মিউটিনি 1946 বলা হয়ে থাকে। 1946 সালে মিলিটারি ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী সেই মুহূর্তে ইন্ডিয়াতে ব্রিটিশ বাহিনীর সংখ্যা ছিল 40,000 আর ব্রিটিশ ইন্ডিয়ান ফৌজের ভারতীয়দের সংখ্যা ছিল প্রায় 2.5 মিলিয়ন। আর এই 25 লাখ ভারতীয় সৈন্য একেবারেই রাজি ছিল না ব্রিটিশ মাস্টারদের অর্ডার মানতে। আর মাত্র 40,000 যুদ্ধবিধ্বস্ত ব্রিটিশ সৈন্যদের ক্ষমতাও ছিল না 2.5 মিলিয়ন ভারতীয় সৈন্যদের মোকাবিলা করার। যে কারণে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করেছিল ভারতকে পূর্ণ স্বরাজ দেওয়ার। এবার দেখুন গান্ধী ভার্সেস নেতাজি প্রসঙ্গে সেই স্বাধীনতার সময় যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তার কি বক্তব্য ছিল। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট অ্যাটলি, আর তখন ওয়েস্ট বেঙ্গলের ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন জাস্টিস পিবি চক্রবর্তী।
1956 সালে ক্লিমেন্ট অ্যাটলি ভারতে আসেন, আর সেই ট্যুরে তিনি পিবি চক্রবর্তীর অতিথি হিসেবে 2 দিন থাকেন তৎকালীন ক্যালকাটাতে। সেই সাক্ষাতে জাস্টিস পিবি চক্রবর্তী ফর্মার ব্রিটিশ পিএম অ্যাটলিকে সরাসরি প্রশ্ন করেন যে 1942-এ গান্ধীজি যে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন, সেই আন্দোলন 1947-এ স্বাধীনতার অনেক আগেই শেষ হয়ে যায়। তাহলে 1947 সালে হঠাৎ করে ব্রিটিশদের ভারত ছাড়ার কারণ? তার উত্তরে অ্যাটলি অবশ্য অনেক কারণে দেখান, কিন্তু জোর দেন নেতাজির ভূমিকার ওপর। তিনি বলেন যে ব্রিটিশরা ধরেই নিয়েছিল যে যাই হয়ে যাক না কেন, ব্রিটিশ আর্মি, নেভি আর এয়ারফোর্সে কর্মরত ভারতীয় সৈন্যদের ব্রিটিশ মাস্টারদের প্রতি আনুগত্য কখনোই কমবে না। কিন্তু এই লয়ালিটি ভেঙে দেয় নেতাজির তৈরি আইএনএ। সেই সাক্ষাতে জাস্টিস পিবি চক্রবর্তী অ্যাটলিকে এও জিজ্ঞাসা করেন যে গান্ধীজির কতটা প্রভাব ছিল ব্রিটিশদের ভারত ছাড়ার ওপর। এই প্রশ্ন শুনে অ্যাটলি সাহেব মুচকি হেসে একটা ওয়ার্ডে উত্তর দিয়েছিলেন যে মিনিমাল। অ্যাটলি আর জাস্টিস চক্রবর্তীর এই কথোপকথন 1982 সালে ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল রিভিউ প্রকাশ করা হয়, আর এটি প্রকাশিত হওয়ার পেছনে ছিলেন রঞ্জন বোরা। শুধু তাই নয়, 1955 সালে বিবিসিকে দেওয়া এক ইন্টারভিউতে ডক্টর বি.আর. আম্বেদকরও নেতাজিকেই ভারতের স্বাধীনতার আসল হিরো হিসেবে তুলে ধরেন, যার ব্যাখ্যাস্বরূপ তিনিও রয়্যাল ইন্ডিয়ান নেভির ভারতীয় সেনাদের বিদ্রোহকে সামনে রাখেন। কিন্তু একটা কথা বলতেই হবে যে নেতাজি আর গান্ধীজি এই দুজনের পথ আলাদা হলেও দুজনেই পরস্পরকে খুবই শ্রদ্ধার চোখে দেখতেন। গান্ধীজি নেতাজিকে বলতেন প্যাট্রিয়ট অ্যামং প্যাট্রিয়টস, আর নেতাজির দেওয়া নাম ফাদার অফ নেশন, যে নামে এখনো গান্ধীজিকে সারা দেশ চেনে। স্বাধীনতার মুহূর্ত গান্ধীজির হাত ধরে এলেও বা নেতাজি দেশে না থাকলেও নেতাজির দেওয়া স্লোগান জয় হিন্দ এখনো প্রতিটি ভারতীয়র মুখে মুখে ঘোরে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, আর আপনাদের এই ব্যাপারে কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।